হাই, আমি সাইফুদ্দিন মোল্লা। আমি আজও তোমাদের মাঝে চলে এসেছি একটি সুন্দর টপিকস নিয়ে। ক্লাস 12 এর ফিলোসফির 4th সেমিস্টারের নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য, চ্যাপ্টার 2। তো চলো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত করি বা জানাই। তো তার আগে ক্লাস টার্গেট এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, আমরা আজকে জানবো নিরপেক্ষ বচনের বলীয় ভাষ্য বিষয়টা কি। এর সঙ্গে জানবো ওই অধ্যায়ের শ্রেণী কাকে বলে, শ্রেণী, শূন্যগর্ভ শ্রেণী, অশূন্যগর্ভ শ্রেণী, পরিপূরক শ্রেণী, একক শ্রেণী, এগুলো কাকে বলে আমরা আজকে বিষয়টি সম্পর্কে অবগত হব। তো তার আগে দেখো, এই নিরপেক্ষ বচন, অ্যারিস্টটলীয় বচন যেটাকে বলা হয়, আমরা এর আগে জেনেছি যে নিরপেক্ষ বচন বা অ্যারিস্টটলীয় বচন তখন গতানুগতিক যুক্তিবিজ্ঞানী বা গতানুগতিক যুক্তিবিজ্ঞানে এবং অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানকে বা গতানুগতিক যুক্তিবিজ্ঞান বলা হয়। তো সেখানে গুণ গুণ প্লাস পরিমাণ, এই গুণ আর পরিমাণের যৌথ ভিত্তিতে, গুণ পরিমাণের যৌথ ভিত্তিতে আমরা দেখেছিলাম যে নিরপেক্ষ বচন 4 প্রকার। কি কি? এ, ই, আই, ও, এই 4 প্রকার বচনকে আমরা দেখেছিলাম নিরপেক্ষ হিসাবে এবং মেনেও নিয়েছিল। তারপরে 19 শতাব্দীতে জর্জ বুলে, আইরিশ তর্কবিদ জর্জ বুলে 1815 থেকে 1864, তিনি কি করলেন? এই নিরপেক্ষ বচনের অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে শ্রেণী বা পদ, এই বিষয়ের উপর ভিত্তি করে, তার অস্তিত্বের উপর ভিত্তি করে এই নিরপেক্ষ বচনের একটি বুলীয় লিপি আবিষ্কার করলেন। কি? বুলীয় লিপি। বুলীয় লিপি, বুলীয় লিপি আবিষ্কার করলেন। তারপরে সেই বুলীয় লিপিকে জন ভেন 1834 থেকে 1923, সেই সময়ে তিনি কি করলেন? সেটিকে ভেন চিত্র রূপে প্রকাশ করলেন। ভেন চিত্র রূপে প্রকাশ করলেন, ভেন চিত্র রূপে রূপ দিলেন, অর্থাৎ বৃত্তের আকারে রূপ দিলেন। তাহলে আমরা একটি সংক্ষিপ্ত ধারণা পেলাম কি না, নিরপেক্ষ বচনের যেটাকে আমরা অ্যারিস্টটলীয় বচন বলি, সেই অ্যারিস্টটলীয় বচনকে গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে আমরা 4 প্রকার, সেটা এর আগে শিখেছি। যে সামান্য সদার্থক এ, সামান্য নঅর্থক ই, বিশেষ সদার্থক আই, বিশেষ নঅর্থক ও, এই 4টে বচনকে নিরপেক্ষ বচন বলে। এবং সেটি অ্যারিস্টটলীয় যুগে বা অ্যারিস্টটলীয় যুক্তিবিজ্ঞানে এবং তখন গতানুগতিক যুক্তিবিজ্ঞানে সেটিকে মেনে নেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়ে এই যে অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে জর্জ বুলে সেটিকে কি করলো না, একটি বুলীয় রূপ দিল। সেই বুলীয় রূপ শ্রেণী বা পদের অস্তিত্বের ভিত্তিতে সদস্যের, এবং তারপরে কি হলো, জন ভেন সেই বুলীয় রূপটিকে নিয়ে ভেন চিত্র রূপে প্রকাশ করলো। তো এটি আশা করি তোমরা খাতায় তুলে নেবে, নিলে তোমরা পরবর্তীকালে তোমাদের শিখতে সহযোগিতা রূপে দাঁড়াবে। তো এরপরে দেখো, আমি মূল বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। এটা আশা করি তুলে নেবে সবাই। দেখো, এবার এই গুণ ও পরিমাণের যৌথ ভিত্তিতে বচন যে 4 প্রকার, সেটা আমরা তো জানি, সেটা নিয়ে আর আমি আলোচনা করব না। আমি জর্জ বুলে যে অস্তিত্বমূলক তাৎপর্য কি, কোন শ্রেণীর অন্তত পক্ষে একজন সদস্যের উপস্থিতিকে বলা হয় সেই বচনের অস্তিত্বমূলক তাৎপর্য। যেমন সৎ ব্যক্তি আছে, মানে এই সমাজে সৎ ব্যক্তির অস্তিত্বের প্রমাণ দিচ্ছে।
তো এটাকে জর্জ বুলে শ্রেণীর উপর ভিত্তি করে তৈরি করেছে। তো দেখো শ্রেণী কি, শ্রেণী কাকে বলে? শ্রেণী শ্রেণী কি বা কাকে বলে? শ্রেণী কাকে বলে? বলছি সমজাতীয় বস্তু, ব্যক্তি বা কোনো বিষয়কে একসঙ্গে শ্রেণী বলা হয়। শ্রেণী বলা হয়। তাহলে কি সমজাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে শ্রেণী বলা হয়। এই শ্রেণী দুই প্রকার। শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায়। শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায়। শ্রেণীকে দুই ভাগে ভাগ করা যায়। এক, শূন্য গর্ভ শ্রেণী। এক শূন্য গর্ভ শ্রেণী। আর দুই অশূন্য গর্ভ শ্রেণী। অশূন্য গর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী। অশূন্য গর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী। তাহলে আমরা দেখতে পাচ্ছি শ্রেণী কাকে বলে জানলাম। যেমন মানুষ শ্রেণী, গরু শ্রেণী, বিভিন্ন বিষয়ে একটা একটা শ্রেণী। তো এবারে শূন্যগর্ভ শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী কি? যে শ্রেণীর একজনও সদস্য অন্তত পক্ষে এই পৃথিবীতে উপস্থিত নেই। যে শ্রেণীর একজনও সদস্য কমপক্ষে বা অন্তত পক্ষে এই পৃথিবীতে উপস্থিত নেই, তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। যেমন যেমন শূন্যগর্ভ শ্রেণীর উদাহরণ কাঁঠালের আম সত্ত্ব, ঘোড়ার ডিম, গোলাকার ত্রিভুজ, আচ্ছা কাঁঠালের আমসত্ত্ব, ঘোড়ার ডিম, গোলাকার ত্রিভুজ, মানে এইরকম ধরনের যেগুলো আছে। আকাশ কুসুম, এগুলোকে বলা হয় শূন্যগর্ভ শ্রেণী। পৃথিবীতে এই শ্রেণীর কোনো অস্তিত্ব নেই, একজনও সদস্যের অস্তিত্ব নেই, অসম্ভব, সেটাকে শূন্যগর্ভ শ্রেণী বলা হয়। এই শূন্যগর্ভ শ্রেণীকে জর্জ বুলে তার বুলীয় রূপ দিয়েছে কি না, এস ইকুয়াল টু 0। অর্থাৎ আমি যদি এখানে লিখি সেটা হয়ে দাঁড়াচ্ছে কি এস ইকুয়াল টু 0। এস ইকুয়াল টু 0, এটা হচ্ছে শূন্য। আর অশূন্য গর্ভ শ্রেণীর কাকে বলে? যে শ্রেণীর অন্তত পক্ষে একটি সদস্য উপস্থিত আছে তাকে অশূন্য গর্ভ শ্রেণী বলে বা অশূন্য শ্রেণী বলে। যেমন ইট, মানুষ, গরু, এই সমস্ত দেখো এই সমস্ত শ্রেণীগুলো পৃথিবীতে উপস্থিত আছে, এই জন্যকে অশূন্য গর্ভ শ্রেণী বলে। আর এই শ্রেণীগুলোর পৃথিবীতে অস্তিত্ব নেই, এই জন্যকে শূন্য গর্ভ শ্রেণী বলে। এই অশূন্য গর্ভ শ্রেণীর বুলীয় রূপ কি দিয়েছে? এস নট ইজিক্যাল টু 0। এস নট ইজিক্যাল টু 0 মানে এস সমান 0 না, শূন্য না। কেন না এখানে অস্তিত্ব আছে। আর এস সমান এগুলো কি 0, তার মানে এর অস্তিত্ব নেই। তাহলে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শ্রেণী কাকে বলে না, সমজাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়কে শ্রেণী বলে। সেই শ্রেণীকে কত ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। এক শূন্যগর্ভ শ্রেণী, দুই অশূন্যগর্ভ শ্রেণী। শূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তত পক্ষে একজন সদস্য এই পৃথিবীতে উপস্থিত নেই, তাকে শূন্যগর্ভ শ্রেণী বলে। এই শূন্যগর্ভ শ্রেণীর বুলীয় রূপ কি? জর্জ বুলে তার নাম অনুসারে এই বুলীয় রূপ নাম হয়েছে। তার সেই জর্জ বুলে এই শূন্যগর্ভ শ্রেণীকে এস ইকুয়াল টু 0 ধরে দেখিয়েছে।
আর অশূন্যগর্ভ শ্রেণী কাকে বলে? যে শ্রেণীর অন্তত একজন সদস্য এই পৃথিবীতে উপস্থিত তাকে অশূন্যগর্ভ শ্রেণী বলে। যেমন ইট, মানুষ, গরু, ছাগল, ভেড়া এগুলো পৃথিবীতে তাদের অস্তিত্ব আছে, তাই জন্য এদের অশূন্যগর্ভ শ্রেণী বা অশূন্য শ্রেণী বলে। এই অশূন্য শ্রেণীকে বুলিয় রূপ কি? এস নট ইজ ইকাল টু জিরো, মানে এস সমান জিরো না, নট ইজ ইকাল টু জিরো। তাই আমরা দেখলাম শূন্যগর্ভ শ্রেণী এবং অশূন্যগর্ভ শ্রেণী। তাহলে আমাদের কাঁঠালের আমশক্ত যদি দেয় বা ঘোড়ার ডিম এগুলো যদি দেয় তাহলে আমরা এটা লিখতে পারবো। আর যদি আমাদের ইট, মানুষ, গরু, ছাগল, ভেড়া এসবগুলো দেয়, যাদের অস্তিত্ব আছে তাদের দিলে এটা লিখতে পারবো। তো এই 4 প্রকার যে এ, ই, আই, ও, এই 4 প্রকার অ্যারিস্টটলীয় বচনের মধ্যে জর্জ বুলে কিন্তু অস্তিত্বমূলক তাৎপর্যের ভিত্তিতে তিনি দেখিয়েছেন যে এই দুটি সামান্য বচনের মধ্যে কোনো অস্তিত্বমূলক তাৎপর্য নেই, কিন্তু এই দুটো বিশেষ বচনের মধ্যে কিছু মানে অস্তিত্বমূলক তাৎপর্য আছে। তো দেখো এবারে আমরা যাব, তাহলে শ্রেণী পড়লাম, শূন্যগর্ভ শ্রেণী পড়লাম, অশূন্য শ্রেণী পড়লাম। এবার আমরা পড়ব পরিপূরক শ্রেণী। দেখো পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী কি? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। মূল পরিপূরক শ্রেণী, তাহলে কি? পরিপূরক শ্রেণী, পরিপূরক শ্রেণী। পরিপূরক শ্রেণী কি? মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। যেমন মানুষ, এটিকে যদি আমরা মূল শ্রেণী ধরি, তাহলে এটিকে যদি আমরা মূল শ্রেণী ধরি, মূল শ্রেণী ধরি মানুষ, এটিকে যদি আমরা মূল শ্রেণী ধরি তাহলে এর পরিপূরক শ্রেণী হবে অমানুষ। পরিপূরক শ্রেণী হবে কি? অমানুষ। অমানুষ এটা হবে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী। তাহলে মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে মূল শ্রেণীর পরিপূরক শ্রেণী বলে। মানুষ, অমানুষ, ঠিক আছে। শিক্ষক, অশিক্ষক, এই সমস্ত যে অযোগ থাকবে এটাকে বিরুদ্ধ শ্রেণী বা অপরিপূরক শ্রেণী বলে। এবার হচ্ছে একক শ্রেণী। একক শ্রেণী কাকে বলে? যে শ্রেণীতে একটি মাত্র সদস্য উপস্থিত থাকে, তাহলে কি? একক শ্রেণী। একক শ্রেণী, একক শ্রেণী কি? যে শ্রেণীতে একটি মাত্র সদস্য উপস্থিত থাকে তাকে একক শ্রেণী বলে। যেমন চন্দ্র, সূর্য, পৃথিবী এগুলো একটি করে উপস্থিত আছে, তাই এদেরকে একক শ্রেণী বলে। তো আশা করি সবাই এটি বুঝতে পেরেছো এবং বোঝা উচিত। আর বুঝতে না পারলে, এত সহজ সরল যদি না বুঝতে পারো, যদি ক্লিয়ার না হয় তাহলে অল ক্লিয়ার শুধুমাত্র হেড এন্ড শোল্ডার বাদ দেবে। তো দেখো প্রিয় ছাত্রছাত্রী, আজ এই পর্যন্ত ইতি করলাম। পরের ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ।